নমস্কার, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকের নিবেদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুবাদিত বেতাল পঞ্চবিংশতি। আধুনিক বাংলা ভাষার জনক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ২৬শে সেপ্টেম্বর ১৮২০ সালে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৮৩৯ সালের ১৬ই মে তিনি হিন্দু ল কমিটির পরীক্ষার ফলস্বরূপ বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন। ১৮৫৬ সালের ১৬ই জুলাই তিনি বিধবা বিবাহ আইন প্রবর্তন করান। তার রচিত গ্রন্থাবলীর মধ্যে বর্ণপরিচয়, ঋজু পাঠ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা, ব্যাকরণ কৌমুদী, কথামালা প্রভৃতি উল্লেখ্য। বিদ্যাসাগর মহাশয় ছিলেন কঠোর ও কোমলের সংমিশ্রণ। কর্মজীবনে তিনি ছিলেন প্রবল জেদী ও আত্মমর্যাদা সম্পন্ন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট মাথা নত করা থেকে অবসর নেওয়া তিনি শ্রেয় মনে করতেন। দেশের আপামর দরিদ্র সাধারণ বিদ্যাসাগর মহাশয়কে জানত দয়ার সাগর নামে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার মনে করা হয়। বাংলার নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। ২৯শে জুলাই ১৮৯১ সালে মাত্র ৭০ বছর বয়সে এই মহাত্মা পরলোক গমন করেন। আগের দুই পর্বে আমরা শুনেছি কিভাবে বিক্রম ও বেতালের দেখা হয় ও বেতালের দেওয়া শর্ত। আমরা আরও শুনেছি বেতালের বিক্রমকে বলা প্রথম গল্প। এটা আমাদের বিক্রম বেতাল ধারাবাহিকের তৃতীয় পর্ব। আজকের গল্পের নাম মধুমালতী ও মধুসূদন। একসময় যমুনা নদীর তীরে জয়স্থল নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে কেশব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ওই ব্রাহ্মণের এক ছেলে ও এক মেয়ে ছিল। মেয়ের নাম মধুমালতী। মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী। দেখতে দেখতে মধুমালতী বড় হয়ে উঠল। ক্রমে মধুমালতীর বিয়ের বয়স হলে গ্রামের মুরব্বীরা এসে কেশবকে বলল, কেশব, মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, জোগাড় করো। শুনে ব্রাহ্মণ ও তার ছেলে চারিদিকে ভালো পাত্রের খোঁজ করতে লাগলেন। একদিন ব্রাহ্মণ তার যজমানের ছেলের বিয়েতে অন্য গ্রামে গেছেন। ওদিকে তার পুত্র পড়াশোনার জন্য গুরু বাড়িতে গেছে। সেই সময় ত্রিবিক্রম নামে একটি ব্রাহ্মণের ছেলে কেশব শর্মার বাড়িতে এলো। বাড়িতে কেশব শর্মার বউ আর তার মেয়ে মধুমালতী ছাড়া কেউ নেই। ছেলেটি কেশব শর্মার স্ত্রীর খুব ভালো লাগলো। যেমন দেখতে শুনতে ভালো, তেমনি ব্যবহারটাও খুব মিষ্টি। তাছাড়া বংশ পরিচয়ও খুব ভালো। ব্রাহ্মণী মনে মনে ভাবলেন, এই ছেলের সঙ্গে যদি মধুমালতীর বিয়ে হয় তাহলে খুবই ভালো হবে। তাই তিনি বলে ফেললেন, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। ব্রাহ্মণীর কথা শুনে ত্রিবিক্রম মনে মনে খুশি হয়ে মধুমালতীকে বিয়ে করতে রাজি হল। এখন ব্রাহ্মণ ফিরলেই সম্বন্ধটা পাকা হয়। বেশ কিছুদিন পর ব্রাহ্মণ ও তার ছেলে বাড়ি ফিরলেন। সঙ্গে দুইজন পাত্রকে নিয়ে ফিরেছেন তারা। এই দুজনের নাম বামন ও মধুসূদন। তিন পাত্রকে নিয়ে কেশব শর্মা খুবই চিন্তায় পড়লেন। কারণ তিনটে পাত্রই রূপে, গুণে, বিদ্যায়, বুদ্ধিতে সমান। কাকে ছেড়ে কার সঙ্গে বিয়ে দেবেন? তাই পাত্র নির্বাচনে খুবই সমস্যায় পড়লেন ব্রাহ্মণ। এদিকে ঘটনাটা ঘটে গেল অন্যরকম। মধুমালতীকে সাপে কাটে। অনেক বৈদ্য ও ওঝা এসো মধুমালতীকে বাঁচাতে পারল না। মধুমালতী মারা গেল। সবাই শোকে দুঃখে ভেঙে পড়ল। ব্রাহ্মণ ও তার ছেলে আর তিন পাত্র মিলে মৃতদেহটি শ্মশানে নিয়ে গেল ও পুড়িয়ে ফেলল। ব্রাহ্মণ ও তার ছেলে বাড়ি ফিরে গেলেন। আর তিন পাত্রের মধ্যে ত্রিবিক্রম, মানে যাকে মধুমালতীর মা পছন্দ করেছিল, সে চিতা থেকে হাড় কুড়িয়ে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দেশ ঘুরতে বের হলেন। বামন, মানে যাকে মধুমালতীর বাবা নিয়ে এসেছিল, সে সন্ন্যাসী হয়ে তীর্থে বের হলো।
আর মধুসূদন মধুমালতীর দাদা যাকে এনেছিল সেই পাত্র ওই শ্মশানেরই এক কোণে কুঁড়ে ঘর বানিয়ে চিতা থেকে ছাই এনে কুঁড়ে ঘরে রাখল। ও যোগাভ্যাস করতে লাগলো। বামন তীর্থে বেরিয়ে একদিন দুপুরবেলা এক ব্রাহ্মণের বাড়িতে গেল। সন্ন্যাসী দেখে ব্রাহ্মণ তাকে খুব আদর যত্ন করে খেতে বসালেন। ব্রাহ্মণই ব্রাহ্মণকে খেতে দিতে লাগলেন। এমন সময় ব্রাহ্মণের 5 বছরের ছেলেটা খুব দুষ্টুমি করতে লাগলো। ব্রাহ্মণী কিছুতেই ছেলেকে বসে আনতে পারলেন না। তাই রেগে মেগে ছেলেকে জ্বলন্ত উনুনে ফেলে দিয়ে খাবার পরিবেশন করতে লাগলেন। এই দৃশ্য দেখে বামন ভীষণ রেগে গিয়ে খাওয়া থামিয়ে দিল। তাই দেখে ব্রাহ্মণ বললেন, কি হয়েছে, খাচ্ছেন না কেন? বামন বলল, আপনার স্ত্রীর মতো নিষ্ঠুর মা পৃথিবীতে একটাও নেই, এই গৃহে আমি খাবো কি করে? ব্রাহ্মণ সন্ন্যাসীর কথা শুনে ঘরে গেলেন। ঘর থেকে সঞ্জীবনী পুঁথি সঙ্গে নিয়ে এলেন। তারপর পুঁথি খুলে মন্ত্র পাঠ করতে লাগলেন। আশ্চর্যজনকভাবে পুঁথির মন্ত্র পাঠ করতে করতে ছেলেটি আবার তার প্রাণ ফিরে পেল। এই দৃশ্য দেখে সন্ন্যাসী বেশি বামন ভাবল, এ তো খুব মজার ব্যাপার। এই পুঁথিতেই মৃত সঞ্জীবনী মন্ত্র আছে। এই মন্ত্র জানতে পারলে এখনই মধুমালতী বেঁচে যাবে। সন্ন্যাসী বেশি বামন ঠিক করল, যেমন করে হোক এই পুঁথিটা চুরি করতে হবে। তাই বামন ব্রাহ্মণকে বলল, এখন তো বেলা অনেক হলো, যেতে রাত হবে, ভাবছি রাতটা এখানেই কাটাবো। ব্রাহ্মণ খুশি হয়ে বামনের থাকার জায়গা করে দিলেন। খাওয়া দাওয়া সেরে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন বামন পুঁথি নিয়ে চুপি সারে ব্রাহ্মণের বাড়ি থেকে বেরিয়ে জয়স্থল নগরের সেই শ্মশানে গিয়ে হাজির হলো। দেখলো মধুসূদন বসে যোগাভ্যাস করছে, আর ত্রিবিক্রমও সেখানে রয়েছে। বামন 2 পাত্রকে বলল, দেখো, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখেছি। তোমরা মধুমালতীর হাড় ও ছাই একসঙ্গে করো, আমি ওকে মন্ত্র পড়ে বাঁচিয়ে তুলব। 2 পাত্র সঙ্গে সঙ্গে হাড় ও ছাই এক জায়গায় জড়ো করল। বামন পুঁথি খুলে মন্ত্র জপ করতে লাগলো। দেখতে দেখতে ছাই ও হাড় সব মিলে মধুমালতী বেঁচে উঠল। জীবন্ত মধুমালতীকে ফিরে পেয়ে পাত্রদের মধ্যে ঝগড়া লেগে গেল। সবার ইচ্ছা মধুমালতীকে বিয়ে করবে। এতখানি বলে বেতাল বিক্রমাদিত্যকে বলল, বলুন তো মহারাজ, মধুমালতীর সঙ্গে কোন পাত্রের বিয়ে হওয়া উচিত? বিক্রমাদিত্য বললেন, মধুমালতীর সঙ্গে বিয়ে হওয়া উচিত মধুসূদনের, কারণ এতদিন ও শ্মশানে বাস করেছিল। বেতাল বলল, যদি ত্রিবিক্রম হার সংগ্রহ করে না রাখত, আর বামন যদি সঞ্জীবনী মন্ত্রের পুঁথি না সংগ্রহ করত, তাহলে কি মধুমালতী বাঁচত? বিক্রমাদিত্য বললেন, ত্রিবিক্রম হার সংগ্রহ করে ছেলের কাজ করেছিল, আর বামন তাকে প্রাণ ফিরিয়ে দিয়ে পিতার কাজ করেছিল। সুতরাং তাদের সঙ্গে মধুমালতীর বিয়ে হতে পারে না। আর মধুসূদন ছাই সংগ্রহ করে পাতাল কুটিরে ঘর বেঁধে শ্মশানেই অপেক্ষা করেছে। সুতরাং তারই সঙ্গে মধুমালতীর বিয়ে হওয়া উচিত। এই শুনে বেতাল বিক্রমাদিত্যকে বলল, হে রাজন, তুমি মহান, তুমি সত্যি বিদ্বান ও ন্যায়পরায়ণ। তবে আমার আগের শর্তের মতো আমি আবার ফিরে যাব আমার আগের জায়গায়। আমি চললাম। বেতাল শ্মশানে ফিরে গিয়ে আবার আগের মতো ঝুলে রইল। বিক্রমাদিত্য তার পিছনে গিয়ে দড়ি কেটে তাকে কাঁধে নিয়ে ফের সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা দিলেন। বেতাল এবার তার 3য় গল্প শুরু করল। আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।